শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে কামিনী। গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে আপনাদের সাথে আমি সোম। কামিনীর ভূমিকায় দেবযানী চৌধুরী মোদক। স্টেশনে ট্রেন থামতেই হ্যাট কোট পরা সুরনাথবাবু নেমে পড়লেন। স্টেশনটি ছোট, তার আশপাশের জনপদও বড় নয়। ট্রেন মিনিট দুই থেমে চলে গেল। সুরনাথ ঘোষ একজন পোস্টাল ইন্সপেক্টর। সম্প্রতি এদিককার গ্রামাঞ্চলে কয়েকটি নতুন পোস্ট অফিস খুলেছে। তিনি সেগুলি পরিদর্শন করতে এসেছেন। ছোট সুটকেস নিয়ে তিনি স্টেশনের বাইরে এলেন। সঙ্গে কোনো লটবহর নেই। সুটকেসের মধ্যে আছে এক সেট জামা প্যান্ট, ধুতি, গামছা, দাঁত মাজার ব্রাশ, সাবান ইত্যাদি। স্থানীয় পোস্ট অফিসটি স্টেশনের কাছে। ডাক ও তার দুই আছে, সবই কিন্তু শহরের অনুপাতে। একজন পোস্টমাস্টার, একজন কেরানি ও দুজন পিওন। পোস্ট অফিসের পিছনেই পোস্টমাস্টার সপরিবারে বাস করেন। বেলা আন্দাজ 11টার সময় সুরনাথবাবু পোস্ট অফিসে এসে নিজের পরিচয় দিলেন। নমস্কার, আপনি পোস্টমাস্টার বাবু? আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি সুরনাথ ঘোষ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনার আসার কথা ছিল বটে। একটু বসুন, হ্যাঁ আমি হাতের কাজটা সেরে নি। পোস্টমাস্টার খাতির করে খাওয়া দাওয়া করুন। তাকে ভিতরে নিয়ে গেলেন। একটু বসুন। হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা পোস্টমাস্টারের বাড়িতেই হলো। খাওয়া দাওয়া সেরে সুরনাথবাবু ঘন্টাখানেক বিশ্রাম করলেন। তারপর আবার জামা প্যান্ট পরে যাত্রার জন্য প্রস্তুত হলেন। এর মধ্যেই তিনি খবর নিয়েছেন যে 3টি পোস্ট অফিস পরিদর্শনে তিনি যাবেন, তার মধ্যে সবচেয়ে যেটা কাছে সেটা 12 মাইল দূরে। কাঁচা পাকা রাস্তা দিয়ে যেতে হয়। সুরনাথ তার পিয়নের সাইকেলটি ধার নিয়েছেন। আজ সন্ধ্যার মধ্যেই ওই গ্রামে যাবেন এবং কাল ওই পোস্ট অফিসের কাজ সেরে সন্ধ্যার আগেই ফিরে আসবেন। আবার অন্য পোস্ট অফিসের উদ্দেশ্যে যাত্রা করবেন। সাইকেলের পিছনে সুটকেসটি বেঁধে সুরনাথ যাত্রা করার উদ্যোগ করলে পোস্টমাস্টার বললেন, এখান থেকে মাইল 5-6 দূরে রাস্তা দুভাগ হয়ে গেছে। ওই ডান হাতি রাস্তাটা দিয়ে গেলে একটু ঘুর পড়ে বটে, কিন্তু আপনি ওই রাস্তা দিয়েই যাবেন। সুরনাথ জিজ্ঞাসা করলেন, কেন? বাঁহাতি রাস্তাটা কি দোষ করেছে? পোস্টমাস্টার বললেন, ওই রাস্তাটা ভালো নয়। সাইকেল চড়ে সুরনাথ বেরিয়ে পড়লেন। কয়েক মিনিটের মধ্যেই তিনি শহরের এলাকা পার করলেন। তারপর অবারিত মুক্ত দেশ। দেশটা নানা ধরনের প্রাকৃতিক শোভায় শোভিত। কোথাও একটানা পলি মাটি নেই, আবার নির্জন পাথুরেও নয়। মাঝে মাঝে বন জঙ্গলও আছে। কোথাও পাথুরে মাটি, আবার কোথাও নরম মাটির বুকে রুক্ষ পাথরের ঢিবি। এই বিচিত্র ভূমির উপর দিয়ে রাস্তাটি এঁকে বেঁকে চলেছে। আকাশে পৌষ মাসের সূর্য, বাতাসে গরমের আরাম। সুরনাথ খুশি মনে ধীর গতিতে চলেছেন। মাত্র 12-14 মাইল পথ। সাইকেলে যেতে কতই বা সময় লাগবে? সুরনাথের বয়স 40 বছর। মাঝারি আকারের
শক্ত শরীর, মুখশ্রী মোটের ওপর ভালো। বছর তিনেক আগে স্ত্রী গত হয়েছেন। মাঝে মাঝে বিয়ে করার প্রয়োজন অনুভব করলেও যে ক্ষণিকের স্বাধীনতাটুকু পেয়েছেন তা বিসর্জন দিতেও মন চায় না। তিনি যখন 6 মাইল দূরে পথের দুভাগ হয়ে যাওয়া জায়গায় পৌঁছলেন, তখন সূর্য পশ্চিম দিকে অনেকখানি ঝুলে পড়েছে। সামনে দুটো পথ দুপাশে আলাদাভাবে ধনুকের মতো বেঁকে গেছে। মাঝখানে উঁচু জমি, তার উপর তাল খেজুরের গাছ মাথা তুলে আছে। হঠাৎ কোথা থেকে এক টুকরো কালো মেঘ এসে সূর্যকে ঢেকে দিল। চারদিক অস্পষ্ট, ছায়াচ্ছন্ন হয়ে গেল। সুরনাথ মাঝপথে সাইকেল থেকে নামলেন। আশেপাশে কাছে দূরে কোনো জনমানব নেই। আকাশ পরিষ্কার, কেবল সূর্যের মুখেই এক টুকরো মেঘ লেগে আছে। সূর্য যেন মুখোশ পড়েছে। এখনো 6-7 মাইল পথ বাকি। আধ ঘন্টার মধ্যেই সূর্য অস্ত যাবে। অন্ধকার হবার আগে গন্তব্যে না পৌঁছতে পারলে দিক ভুল হওয়ার সম্ভাবনা আছে। পোস্টমাস্টার বলেছেন বাঁহাতি রাস্তা ভালো নয়, কিন্তু দৈর্ঘ্যে ছোট, সুতরাং বাঁহাতি রাস্তা দিয়ে যাওয়াই ভালো। না, দাঁড়িয়ে থেকে লাভ নেই, রওনা দি। সুরনাথ সাইকেল চড়ে বাঁহাতি রাস্তায় ধরলেন। পোস্টমাস্টার মিথ্যে বলেননি। পথ অসমতল, পাথুরে, কিন্তু সাবধানে চললে আছাড় খাবার ভয় নেই। সুরনাথ সাবধানে অথচ দ্রুত সাইকেল চালালেন। সূর্যের মুখ থেকে কিন্তু মেঘ সরল না। মনে হলো মুখে মুখোশ এঁটেই সূর্যদেব আজ অস্ত যাবে। এক পেয়ালা গল্পের আসরে এই ধরনের আরো গল্প শুনতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আর হ্যাঁ, লাইক ও শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না। মিনিটগুলি সাইকেল চালিয়ে যাবার পর সুরনাথ সামনে একটা দৃশ্য দেখে আশান্বিত হয়ে উঠলেন। অস্পষ্ট আলোয় মনে হলো যেন রাস্তার দুধারে ছোট ছোট কুটির দেখা যাচ্ছে। দু একটা আবছা মূর্তিও এদিক ওদিক ঘোরাফেরা করছে। আরো একটু এগোবার পর সুরনাথ চোখ ফিরিয়ে ব্রেক কষলেন। একটা ছোট্ট মাটির কুটির যেন মন্ত্র বলে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। সুরনাথ রাস্তার ধারে যেখানে সাইকেল থেকে নামলেন, সেখান থেকে 3 গজ দূরে কুটিরের দাওয়ায় খুঁটিতে ঠেস দিয়ে একটি যুবতী বসে আছে। সুরনাথের চোখের সঙ্গে তার চোখ চুম্বকের মতো আটকে গেল। চাষার মেয়ে, গায়ের রং মাজা পেতলের মতো, দেহে যুবতী সুলভ লাবণ্য, মাথার চুল অযত্নে এলোমেলো, চোখের তারা বড় বড়, পরনে কেবল সস্তাপার শাড়ি, গয়না নেই। সধবা কি বিধবা কি কুমারী বোঝা যায় না। তার দিকে কিছুক্ষণ চাইলে মনে হয় আগুন রাঙা কোনো চুল্লির দিকে চেয়ে আছি। যুবতী প্রশ্ন করল, হ্যাঁ, তুমি কোথায় যাবে? দাঁতগুলি ফুলের মতো সাদা, গলার স্বর গভীর
ও ভরাট, কিন্তু কথা বলার ধরন গ্রাম্য। সুরনাথের বুকের ভিতরটা দিক দিক করে উঠল। মনের মধ্যে কেমন একটা অনুভূতি জাগল। কিন্তু তিনি নরম প্রকৃতির মানুষ নন। নিজেকে সংযত করে বললেন, রতনপুর। যুবতী দাওয়ার কিনারায় পা দুলিয়ে খোলা গলায় উচ্চস্বরে হো হো করে হেসে উঠল। সেই হাসিতে নির্লজ্জতা ছাড়াও এমন কিছু আছে যাতে পুরুষ মানুষের শিরায় আগুন ধরিয়ে দিতে পারে। তারপর হাসি থামিয়ে বলল, রতনপুর যে অনেক দূর, যেতে যেতেই রাত হয়ে যাবে, পৌঁছতে পারবে না। সুরনাথ রাস্তার দিকে তাকালেন। দূর থেকে যে গ্রামের আভাস তিনি দেখেছিলেন, সন্ধ্যার অন্ধকারে তা মিলিয়ে গেছে। তিনি উদ্বেগের স্বরে বললেন, তাহলে গ্রামে কি কোথাও থাকার জায়গা আছে? এখানেই থাকো না। সুরনাথ চমকে গিয়ে যুবতীর দিকে চাইলেন। যুবতীর দৃষ্টিতে দুরন্ত আহ্বান, আরো কত রহস্যময় ইঙ্গিত। সুরনাথের বুকের মধ্যে রক্ত তোলপাড় করে উঠল। তবুও তিনি নিজেকে সংবরণ করে বললেন, বাড়ির পুরুষেরা কোথায়? যুবতী দূরের দিকে হাত দেখিয়ে বলল, তারা মাঠে গেছে, সারা রাত ধান পাহারা দেবে। মাঠে ধান পেকেছে, পাহারা না দিলেই চোরে চুরি করে নেবে। সুরনাথ গলার মধ্যে একটা সংকোচন অনুভব করলেন। বললেন, তা যদি অসুবিধা না হয় এখানেই থাকবো। যুবতী দাঁত বের করে হাসল। প্রায় অন্ধকারে তার সাদা দাঁতগুলি বিদ্যুৎ চমকানোর মতো ঝলসে উঠল। সে বলল, তোমার গাড়ি দাওয়ায় তুলে রাখো, আমি আসছি। যুবতী ঘরে ঢুকল। একটা মাদুর এনে দাওয়ার এক পাশে পেতে দিল। এক ঘটি জল ও একটা গামছা খুঁটির পাশে রেখে বলল, হাত মুখ ধো, চা খাবে তো? আমি এখনই তৈরি করে আনছি। যুবতী ঘরের মধ্যে চলে গেল। সুরনাথ হাত মুখ ধুয়ে মাদুরে বসল। ঘরে প্রদীপ জ্বলে উঠল। আলোর হলদে আভা দাওয়ার উপর এসে পড়ল। বাইরে ঘুটঘুটে অন্ধকার আশপাশটাকে একেবারে গিলে ফেলেছে। সুরনাথ বসে বসে চিন্তা করছিল। তার মনের অবস্থার বর্ণনা করা যায় না। যেন শিকারের তীরে আহত হরিণ। এই নাও, চা এনেছি। চা দিতে গিয়ে আঙুলে আঙুলে একটু ছোঁয়াছুঁই হলো। আমি রান্না করতে চললুম। সুরনাথ ক্ষীণ স্বরে আপত্তি তুললেন, আমার জন্য আবার রান্না কেন? ঘরে মুড়ি মুরকি যদি কিছু থাকে তাই খেয়ে শুয়ে থাকবো। ও মা, মুড়ি মুরগি খেয়ে কি আর শীতের রাত কাটে? রাতে উপসী হাতি টলে। তোমার অত লজ্জায় কাজ নেই। 1 ঘন্টার মধ্যে রান্না হয়ে যাবে। যুবতী চলে গেল। সুরনাথ চায়ের বাটিতে চুমুক দিলেন। পিতলের বাটিতে গুড়ের চা, কিন্তু খুব গরম। তাতে ছোট ছোট চুমুক দিয়ে চা খেয়ে তার শরীর বেশ চাঙ্গা হয়ে উঠল। সুরনাথ খেয়াল করছিলেন, কুটিরের ভেতর 2টি ঘর, একটি রান্নাঘর, অপরটি বোধহয় শোবার ঘর। তিনি অনুমান করলেন দাওয়ার মাদুরের উপর তার শোবার ব্যবস্থা হবে।
আর সেই ভালো। কোনো মতে রাত কাটিয়ে ভোর হতে না হতেই তিনি চলে যাবেন। খানিক বাদেই যুবতী দরজার কাছে এসে বলল, ভাত পেরেছি, খাবে এসো। সুরনাথ ঘরে প্রবেশ করলেন। বাইরের ঠান্ডার তুলনায় ঘরটি বেশ গরম। পীরের সামনে ভাতের থালা, প্রদীপটি কাছেই রাখা। আয়োজন সামান্যই, ভাত, ডাল, একটা চচ্চড়ি জাতীয় তরকারি। সুরনাথ খেতে বসলেন। যুবতী অতি সাধারণ গৃহস্থালির কথা বলতে বলতে এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলো। সুরনাথ লক্ষ্য করল রান্না করতে করতে যুবতী কখন পায়ে আলতা পড়েছে। যুবতী সুরনাথের সঙ্গে সহজভাবে কথা বলছে, অথচ সুরনাথ হ্যাঁ হুঁ ছাড়া কিছুই বলতে পারছে না। বিপদের সময় যে ডেকে ঘরে আশ্রয় দিয়েছে তার এইটুকু মিষ্ট ভাষা লাভ করার প্রয়োজন। তিনি শামুকের মতো খোলের ভিতর থেকে গলা বাড়িয়ে বললেন, তোমার নাম কি? এক ঝলক হেসে যুবতী বলল, কামিনী। নামটা গরম লোহার মতো সুরনাথের গায়ে ছ্যাঁক করে লাগলো। তিনি শামুকের মতো আবার খোলের মধ্যে ঢুকে গেলেন। খাবার পর সুরনাথ হাত মুখ ধুলে কামিনী বলল, পাশের ঘরে বিছানা পেতে রেখেছি, শুয়ে পড়ো গিয়ে। সুরনাথের বুক ধরাস করে উঠল। তিনি ইতস্তত করে বললেন, আমি 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 বাইরে মাদুরে শুয়ে রাত কাটিয়ে দেব। কামিনী গালে হাত দিয়ে বলল, ও মা, বাইরে শোবে কি? শীতে জমে যাবে যে। যাও বিছানায় শো গিয়ে। সুরনাথ কথা কাটাকাটি করলেন না। রাতে কামিনী কোথায় শোবে প্রশ্নও করলেন না। দণ্ড পাওয়া আসামির মতো শোবার ঘরে ঢুকে পড়লেন। ঘরে প্রদীপ জ্বলছে। মেঝের ওপর খড় পেতে তার ওপর তোষক বিছিয়ে বিছানা করা। সুরনাথ সুটকেস এনে পোশাক পরিবর্তন করলেন। তারপর প্রদীপ জেলে রেখে শুয়ে পড়লেন। চোখ বুঝে তিনি পাশের ঘরের খুটখুট ঠুনঠান বাসন কোষণের আওয়াজ শুনতে লাগলেন। ইন্দ্রিয়গুলি অতি মাত্রায় সজাগ হয়ে উঠল। তার মনের উত্তাপ এক নিঃশ্বাসে বেরিয়ে এলো। চোখ বুঝে অনেকক্ষণ শুয়ে থাকার পর তিনি আচ্ছন্নের মতো হয়ে পড়লেন। হঠাৎ চটকা ভেঙে গেল। তিনি চোখ খুলে দেখলেন কখন কামিনী নিঃশব্দে তার বিছানার পাশে এসে বসেছে। তার মুখে বিচিত্র হিংস্র মধুর এক হাসি। 3 দিন পর্যন্ত যখন সুরনাথবাবু ফিরে এলেন না, তখন পোস্টমাস্টার উদ্বিগ্ন হয়ে উঠলেন। কেবল সুরনাথবাবুর জন্যে নয়, সেই সঙ্গে পোস্ট অফিসের সম্পত্তি সাইকেলটিও গিয়েছে। পোস্টমাস্টার পুলিশে খবর দিলেন। পুলিশ খোঁজ নিল। সুরনাথের যে 3টি পোস্ট অফিসে যাওয়ার কথা সেখানে তিনি যাননি। পুলিশ তখন রীতিমতো তদন্ত আরম্ভ করল। 7 দিন পর সুরনাথকে পাওয়া গেল। বাঁহাতি রাস্তায় একটিও কুটির নেই। সেই রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে তার মৃতদেহ পড়ে আছে। সাইকেলটা কিছু দূরে মাটিতে লুটিয়ে পড়ে আছে।
তার পিছনে সুরনাথের সুটকেস, তার মধ্যে জামা কাপড় সাবান মাজন সবই আছে, কিছু খোয়া যায়নি। সুরনাথের দেহে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু দেহটি প্রাচীন মিশরীয় মমির মতো শুষ্ক ও অস্থি চর্মসার হয়ে গেছে, যেন রক্তচোষা বাদুড় দেহটা শুষে নিয়েছে। পুলিশ লাশ হাসপাতালে চালান করে দিল। পোস্টমাস্টার যখন সুরনাথ বাবুর মৃত্যু বিবরণ শুনলেন, তখন তিনি আক্ষেপ করে মাথা নেড়ে বললেন, আহা, ডাইনির হানে পড়েছিল। কামিনী ডাইনি এখনো তল্লাটে আছে। মায়া বিস্তার করে বেচারিকে টেনে নিয়েছিল। আমি আমি ইন্সপেক্টর বাবুকে সাবধান করে দিয়েছিলাম, বলেছিলাম বাঁ হাতি রাস্তা ভালো নয়, কিন্তু কিন্তু উনি শুনলেন না। এক পেয়ালা গল্পের আসরে এই ধরনের আরো গল্প শুনতে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। আর হ্যাঁ, লাইক ও শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না।